ঝাও তখন সেন এবং নিয়ানকে তাদের অতীত সম্পর্কে সবকিছুই বলছিল, যখন ওরা সবাই একসাথে ছিল। আর সেন এবং নিয়ানও তা খুব মনোযোগ দিয়ে শুনছিল, কেননা এখানেই লুকিয়ে আছে রহস্যের আসল ঘটনা। এর পরের দৃশ্যে আমাদের ইতানকে দেখানো হয় যে একটি লোকের সাথে কথা বলছিল। লোকটি ইতানকে জিজ্ঞাসা করে, তুমি যে এই কবরটা বানাচ্ছ এটা কি তোমার প্যারেন্টসের জন্য? তখন ইতান বলে, না, এটা আমার নিজের জন্য বানাচ্ছি। তখন লোকটি আবারও বলে, তুমি কি নিজের জন্য কোনো জায়গা পছন্দ করেছো? তখন ইতান সেখানে গিয়ে জুনের পাশের কবরটা দেখিয়ে বলে, আমার জন্য এখানটাই একটা কবর বানাতে হবে। আর এরপর ইতান জুনের কবরে ফুলের তোড়া নিয়ে যায়। আর সেখানে মাত্র কয়েকদিনের ব্যবধানেই তৈরি হয়ে যায় আরেকটি নতুন কবর। ওদিকে আমাদের দেখানো হয় ঝাওয়ের ফুড কারের বিজনেস, যেখানে ঝাওয়ের গার্লফ্রেন্ড এবং দাদি কাজ করছিল। আর আজকে কারণবশত সেখানে ঝাও ছিল না। আর এমন সময় বাওয়ের লোকজন সেখানে আসে এবং সেখানে ভাঙচুর শুরু করে। জুনের গার্লফ্রেন্ডের একটা পা ছিল প্যারালাইজড। সে খোঁড়াতে খোঁড়াতেও তার দাদিকে বাঁচায়। আর তখন সবাই তার দিকে এগিয়ে আসে, ওর গায়ে হাতও তোলে, যা তার সামলাতে না পেরে সে নিচে পড়ে যায়। ঠিক সে সময় সানশাইন বুক স্টোরের মালিক সেখানে এসে তাদের শান্ত হতে বলে, কিন্তু বাওয়ের লোকজন তাকেও ছাড় দেয় না, সবাইকে ফেলে তাকে মারধর করতে শুরু করে। এদিকে ঝাওয়ের গার্লফ্রেন্ড তখন একটি ছুরি হাতে তুলে নেয় এবং বাওয়ের লোকজনকে বলে, এখান থেকে চলে যাও। তখন বাওয়ের লোকজন তা দেখে হাসতে থাকে আর এক ধাক্কায় তাকে আবারও ফেলে দেয়। অন্যদিকে এসব ঘটনা জুন এবং ঝাওয়ের কানে গেলে ওরা দুজনেই অস্ত্র নিয়ে বেরোচ্ছিল। আর তখন সেখানে তাদের লিডার ডং আসে এবং ওদের দুজনকেই থামানোর চেষ্টা করে। তখন জুন বলে, তুমি এটা কিভাবে বলতে পারছো? ওরা ঝাওয়ের গার্লফ্রেন্ডকে মেরেছে, ওর দাদিকেও মেরেছে। ঝাও তখন বলে, আমার দাদি এখন হসপিটালে ভর্তি, আর তুমি বলছো আমি এরপরেও চুপ করে থাকবো? তখন ডং তাদের বোঝায় যে বাবের লোকজন একটি বড় ষড়যন্ত্র করছে। আসলে বাবের লোকজন চাই ডং এবং তার দুজন সাথীকে অর্থাৎ জুন এবং ঝাওকে তার নিজের দলে নিয়ে নিতে এবং জালিয়াতি করে টাকা পয়সা কামাতে। কিন্তু ডং এবং তার সাথী অর্থাৎ জুন এবং ঝাও ততদিনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে তারা আর কখনো মানুষের ওপর আক্রমণাত্মক কাজ করবে না। ডং তাদের বুঝিয়ে শুনিয়ে শান্ত করে। এরপর রাতের বেলা জুন তখন ছাদে বসেছিল। তাকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছিল। আর জুনকে এমন অবস্থায় দেখে ইতাং তখন ওর পাশে এসে বসে এবং নানাভাবে কথা বলতে শুরু করে। আর কথার মাঝেই জুন তাকে বলে বসে, আমার জীবনে ভবিষ্যতে আরো অনেক সমস্যা আসবে। আমি চাই না তুমি আমার সাথে এসব সাফার করো। আমি তোমাকে আমার জন্য কষ্ট পেতে দেখতে পারবো না, কেননা তুমি আমাকে ছেড়ে একটি সুন্দর জীবন কাটাও। তোমাকে সুখে থাকতে দেখে তবু আমি শান্তিতে থাকতে পারবো। কিন্তু তখন ইতান তা অস্বীকার করে এবং বলে, তুমি কি মনে করো তোমার জীবনের কঠিন সমস্যাগুলো দেখে আমি ভয় পেয়ে তোমাকে ছেড়ে চলে যাব? জুন তখন আবারও বলে, আমি চাই না তুমি আমার সাথে সাফার করো। কিন্তু ইতান বলে, আমি আজ পর্যন্ত জীবনে অনেক কিছু দেখেছি, তাই এখন আর আমি এসব কোনো কিছুতেই ভয় পাই না। ভবিষ্যতে যত সমস্যায় আসুক না কেন, আমি এটা খুব ভালো করে জানি যে তুমি সবসময় আমার পাশে থাকবে। আর তখন আমরা দুজনে মিলে খুব সহজেই কষ্টের দিনগুলোকে পার করে ফেলবো। ইতানের কথা শুনে জুনের মুখে হাসি ফোটে এবং দুজনেই হাসতে শুরু করে। ইতাং তখন জোরে চিৎকার করে বলে, তুমি আমার পাশে থাকলে আমি আর কোনো কিছুকেই ভয় পাই না। সামনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমরা দুজনে মিলে সবকিছু ঠিক সামলে নেব। সবসময় একে অপরের পাশে থাকবো, আমরা কখনোই হার মানব না। জুনও তখন ইতানের দিকে তাকিয়ে বলে, তুমি যতদিন আমার সাথে থাকবে আমি কোনো কিছুকেই ভয় পাবো না। আর এভাবেই ওরা দুজনে আকাশের নিচে বসে পুরো রাতটা কাটিয়ে ফেলে। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই জুন এবং ঝাও তখন বাউদের গুপ্ত একটি জায়গায় চলে এসেছে। আর সেখানে জুন এবং ঝাও দেখতে পাই সেনজিয়াওকে মেরে সেখানে বেঁধে রাখা হয়েছে। আর সেনজিয়াও হলো সেই ছেলেটি যে জুন এবং ইতাংয়ের ক্লাসমেট ছিল, অর্থাৎ যে ইতানের চিঠিটা নিয়ে পুরো ক্লাসের মধ্যে বলেছিল। ওর মুখের বাঁধন খুলে দিতেই ও বারবার করে বলে, আমাকে এখান থেকে বাঁচাও, ওরা আমার বাবার টাকার জন্য আমাকে এখানে বেঁধে রেখেছে। তখন সেখানে ডং চলে আসে। জুনদের সাথে সে রাগারাগিও করে, কিন্তু জুন বলে সে আমার ক্লাসমেট, আর ওকে যখন আমরা এখানে খুঁজেই পেয়েছি তখন ওকে বাঁচানোটাও আমার কর্তব্য। ডং তখন ওকে বলে, চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, যদি কোনো সাউন্ড বা পুলিশকে জানানো হয় তাহলে তোমাকে বাও কেন আমি মেরে ফেলবো। কিন্তু এই সবকিছুই ছিল বাওয়ের প্ল্যান। আর সেখানে তখন বাওরাও চলে আসে এবং এর পরের দৃশ্যে দেখানো হয় বাওয়ের লোকজন ওদের সবাইকে বেঁধে রেখেছে। ডন তখন হাঁটু গেড়ে বাওয়ের সামনে এসে বলে, আমাকে মাফ করে দাও, আমার কোনো ভুলের জন্য ওদেরকে শাস্তি দিও না, ওদের তুমি দয়া করে ছেড়ে দাও, দরকার হলে তুমি আমাকে মেরে ফেলো, তবুও তুমি ওদের বাঁচতে দাও। আর ডং এর কথা শুনে জুন এবং ঝাও দুজনেই চিৎকার করে, তাকে বারণ করে যে যত যাই হোক আমরা ওর কাছে নত স্বীকার করব না,
কিন্তু ডং তখন ওদের কোনো কথাই শোনে না। আর জুন এবং ঝাউকে বেশি কথা বলতে দেখে বাবের লোকজন তখন ঝাউয়ের পায়ে আঘাত করে। তখন বাও ডংকে বলে, তোমার হাতে এখন একটাই অপশন আছে, তুমি তোমার সাথে শুধুমাত্র একজনকে বাইরে নিয়ে যেতে পারবে। এখন সিদ্ধান্ত তোমার, যা করার তাড়াতাড়ি করতে হবে। না যাও তো সেটাও আমাকে বলো, তোমাদের 4 জনের ব্যবস্থায় আমি করব। তখন জুন এবং ঝাউ দুজনেই বলছিল, তুমি জুনকে এখান থেকে নিয়ে যাও। আর জুন এদিকে বলছিল, তুমি এই ভুলটা করো না, তুমি ঝাউকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও, ঝাউকে যে এখনই হাসপাতালে নিতে হবে। সব শুনে ডংও তাই করে, জুনকে একবার জড়িয়ে ধরে ঝাউকে নিয়ে বেরিয়ে চলে যায়। আর তখন বাবের লোকজন জুনরা যে ঘরে ছিল সেই ঘরে আগুন লাগিয়ে দেয়। এদিকে ইতান তখন জুনকেই খুঁজছিল। আর জুনকে খুঁজতে খুঁজতে যখন সে নিস্তব্ধ এলাকায় চলে আসে তখন সে সেখানে শিনজাওয়ের আওয়াজ শুনতে পায়। আর ভেতরে আসতেই সে জুন এবং শিনজাওকে দেখতে পায়। আর ইতান এখানে আসতেই জুন ওকে বারবার করে বলছিল, তুমি এখান থেকে বেরিয়ে যাও, নয়তো কোনো বিপদ হতে পারে, তুমি এদিকটায় এসো না। কিন্তু ইতান তখন কোনো দ্বিধাবোধ না করেই সেখানে চলে আসে। জুন এবং শিনজাওয়ের বাঁধন খুলে দেয়। আর এরপর ওরা 3 জনই বেরিয়ে আসে। এদিকে বাবের লোকজন তখন ঝাউ এবং ডংকে মারছিল। তখন হঠাৎ করে বাবের লোকজন তাদের দেখে ফেলে। আর তাদের দিকে এগোতেই ডং তাদের পা ধরে ফেলে এবং জুনকে চিৎকার করে বলে, তুমি ইতানকে নিয়ে এখান থেকে চলে যাও আর তাড়াতাড়ি পুলিশকে খবর দাও। জুন ডং এর এই অবস্থা দেখে সে যেতে চায় না, কিন্তু ডং তাকে চিৎকার করে একই কথা বলতে থাকে। তাই ইতান তখন ওকে নিয়ে চলে যায়। আর সামনে এগোতেই সেখানে পুলিশের গাড়ি দেখতে পাই। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইতান তখন পুলিশ স্টেশনে বসেছিল। তার পাশে তখন সেনজাও ছিল। ইতান অফিসারদের বারবার করে বলছিল, আপনারা জুনকে কখন ছাড়বেন? জুন কিছুই করেনি, জুন তো সেখানে বাঁচাতে গিয়েছিল, ওরা আমার ক্লাসমেটকে কিডন্যাপ করেছিল, আপনি ওকে বলে দেখুন। কিন্তু তখন সেখানে সেনজাওয়ের মা চলে আসে এবং সেনজাও কোনো কথা না বলেই বেরিয়ে যায়। ইতান তাকে বারবার করে বলছিল, তুমি একবার পুলিশ অফিসারকে বলে যাও যে জুন সেখানে কোনো ভুল করেনি, সে তোমাকে বাঁচাতে গিয়েছিল। সেনজাও তখন দাঁড়িয়ে পড়ে এবং ভেতরে এসে অফিসারকে বলে, আমার বন্ধু কোনো ভুল করেনি, ও আমাকে বাঁচাতে গিয়েছিল, ওই খারাপ লোকগুলো আমাকে কিডন্যাপ করেছিল, জুন সেখানে আমাকে বাঁচাতে গিয়েছিল মাত্র, আপনারা ওকে ছেড়ে দিন। কিন্তু এর পরেও জুন ছাড়া পায় 3 দিন পর। আর সে বেরিয়ে দেখতে পাই ইতান তার জন্য অপেক্ষা করছিল। জুন সবার আগে ইতানের হাত দেখে, যে হাতটা সেদিন রাতে পুড়ে গিয়েছিল। জুন ওর দিকে তাকিয়ে বলে, আমাকে মাফ করে দিও, এই সব কিছু তোমাকে আমার জন্যই সাফার করতে হচ্ছে। কিন্তু ইতান তখন বলে, তখন একটা খারাপ সময় পার করেছি আমরা, কিন্তু এখন সবকিছু ভালো হবে। এরপর ওরা বাড়িতে চলে আসে। জুন ইতানকে বলে, আমি এখন থেকে সৎ পথে টাকা ইনকাম করব আর তোমাকেও আমি কলেজে ভর্তি করাবো। এর পরের দৃশ্যে দেখানো হয় সেনজাও এবং জুন একসাথে খাওয়া দাওয়া করছিল। সেনজাও তখন ওর মানি ব্যাগ ওকে দিয়ে বলে, এই টাকাগুলো তুমি তোমার কাছে রেখে দাও, তুমি যদিও কলেজে পড়বে না কিন্তু তুমি তো ইতানকে পড়াবে, আর তখন এটার খুবই দরকার হবে, আর তুমি যদি চাও তাহলে ইতানকে আমার মায়ের কোচিংয়ে ভর্তি করাতে পারো। জুন তখন সেনজাওয়ের কথায় খুবই খুশি হয়। এরপর জুন একটি জব খোঁজে, যেখানে কাজ ছিল শিপ বিল্ডের, অর্থাৎ জাহাজ নির্মাণের কাজ। জুন সকাল থেকে রাত অবধি সেখানেই কাজ করে। আর যাওয়ার সময় সে ইতানকে কোচিং থেকে নিয়ে একসাথে বাড়িতে ফেরে। আর একদিন সে হঠাৎ করেই ইবোকে দেখতে পায় এবং বিকেলের মধ্যেই কাজ শেষ করে সে বাড়িতে ফেরে। আর বাড়িতে এসেই সে ইতানকে সবকিছুই খুলে বলে, আরও বলে, এখন থেকে তোমাকে আরো সাবধানে থাকতে হবে, আর ইবো যদি কোনো কিছু করার চেষ্টা করে তুমি একবার আমাকে বলবে, আমি ওকে দেখে নেব। পরের দিন জুন আবারও কাজ করছিল। আর তখন সে দেখে তার বন্ধু আবর্জনাগুলো ফেলতে যাচ্ছিল, কিন্তু তাকে অসুস্থও দেখাচ্ছিল। তাই জুন তাকে বলে, তুমি এখন বাড়ি গিয়ে রেস্ট করো। আর জুন যখন আবর্জনাগুলো ফেলতে গিয়েছিল তখন সে দেখতে পায় একটি কমলা রঙের বিড়াল। জুন তখন বিড়ালটিকে কোলে তুলে নেয়। আর নিচেই দেখতে পাই সেই লাল রঙের পুরনো মেল বক্সটা। আর এটা দেখে জুন খুবই খুশি হয় এবং সেটা বাড়িতে নিয়ে আসে। ইতানও এটা দেখে খুবই খুশি হয়। আর দুজনেই সেই রাতেই মেরামত শুরু করে। আর পরের দিনই ওরা মেল বক্সটাকে সানশাইন বুক স্টোরের সামনে রেখে আসে। অন্যদিকে 2026 সালে সে নিয়ানের সাথে হসপিটালে যাচ্ছিল, কারণ তারা সেখানে নিয়ানের বাবার খোঁজ পেয়েছে। কিন্তু নিয়ান সেখানে যাবার পর তার বাবাকে দেখতে পায় না। এটা দেখে নিয়ান খুবই কষ্ট পায় এবং বাবাকে খুঁজতে খুঁজতে বাইরে বেরিয়ে পড়ে। এদিকে নিয়ানের বাবা তখন কবরস্থানের একটি বেঞ্চে বসেছিল। আর হঠাৎ করেই তিনি ইমাজিন করেন তরুণ বয়সের ইতান তার দিকে এগিয়ে আসছে। আর ইতান তার কাছে আসতেই জুনও তরুণ বয়সে ফিরে যায়। আর তারপর ইতান জুনের হাত ধরে নিজেদের জগতে নিয়ে চলে যায়। এদিকে নিয়ান এবং সেন তখন দৌড়ে সেখানে আসে এবং বাবাকে দেখেই সে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। কিন্তু ততক্ষণে জুন মারা গেছে। আর এর পরের দৃশ্যে দেখানো হয় সেন এবং নিয়ান একই জায়গায় একই সাথে তাদের মা বাবার কবরের সামনে দাঁড়ায়।
আর এখানে জুন এবং ইতানের কবর পাশাপাশি ছিল। আর এরপর ভবিষ্যতেরই আরেকটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে বয়স্ক ইতান গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল। তখন সে দেখতে পায় তার বাবা ইভোকে, যে কিনা তরুণ বয়সে ইতানের গায়ে প্রচন্ড হাত তুলত। আর কিছুক্ষণ পর ইতান তাকে তার গাড়িতে বসিয়ে তাকে সরাসরি জিজ্ঞাসা করে, তুমি কি সে রাতে আমার মাকে মেরে ফেলেছিলে? তখন ইভো কোনো কথাই বলে না। ইতান তখন নিজের মনে মনেই ভাবে তার বাবাকে সে জেলে দেবে না, কারণ জেলে দিলে সে খাবার দাবার সবই পাবে, তার কাছে জেল হয়ে যাবে হোস্টেলের মতন। তাই সে তখন পুলিশকে কোনো কথাই জানায় না। এর পরের দৃশ্যে আমাদের সেন এবং নিয়ানকে দেখানো হয়। ওরা দুজনে একসাথে দাঁড়িয়ে তাদের পরিবার সম্পর্কে কথা বলছিল এবং দুজনকেই খুবই আবেগপ্রবণ দেখাচ্ছিল। নিয়ান তখন সেনকে বলে, আমাদের হাতে কি আর কোনো রাস্তা নেই? কিন্তু সেন বলে, আমাকে এটা করতেই হবে, আর আমি আমার মায়ের বায়োলজিক্যাল সন্তান নই, তাই এতটুকু স্যাক্রিফাইস আমি করতেই পারি। আমাকে কেউ মনে রাখবে না। নিয়ান ওকে বলে, আমি তোমাকে মনে রাখবো, আমি কখনো তোমাকে ভুলবো না। আর এই টাইম ট্রাভেলে ওরা দুজনে অনেকটা সময় একসাথে কাটিয়েছে, আর অবশেষে তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে বন্ধু হয়ে যায়। আর কিছুক্ষণ পর সেনের ফোনে একটা SMS আসে। আসলে সেন এবং নিয়ান কেউই এখন বেইজিংয়ে ছিল না, তাই তারা কেউই মেল বক্সে পোস্ট করতে পারত না। তাই তারা গার্ডকে একটি লেটার পাঠাতে বলেছিল, আর গার্ডও তার কথা মতো কাজ করে তাকে ডান লেখে পাঠায়। আর SMS-টি দেখে ওরা দুজনেই খুশি হয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই 1991 সাল। জুন তখনও অপেক্ষা করছিল ইতানের জন্য, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও সেখানে ইতান আসে না। জুন ফিরেই যাচ্ছিল, কিন্তু এমন সময় সে বিড়ালের আওয়াজ পায় এবং দৌড়ে সে মেল বক্সের কাছে আসে এবং সেখান থেকে একটা ছোট্ট লেটার পাই, যেখানে লেখা ছিল ডোন্ট কিল এনিওয়ান, অর্থাৎ কাউকে মেরো না। জুন তখন ভাবতে থাকে এই কথার মানে কি। ঠিক এমন সময় সেখানে সেনজাও চলে আসে এবং জুনকে বলে, ইতান কোথায়? জুন বলে, ইতান তো তোমার সাথে থাকার কথা। তখন সেনজাও তাকে আবারও বলে, ইতান তখন একটি মোটর বাইকের পেছনে চলে গেছে, এরপর থেকে ওর সাথে আমার আর কথা হয়নি। জুন তখন ওর শার্টের কলার ধরে বলে, আমি এখন তোমাকে যেটা বলবো তুমি সেটাই করবে, তুমি পুলিশকে কল করো এবং মোটর বাইকের সে রাস্তা ধরে চলে এসো। এরপর জুনও তার সাইকেল করে সেদিকেই চলে যায়। সে সময় নদীর ধারে ইতানের বাবা এবং আরেকজন লোক ইতানের মাকে একটি বোর্ডে তুলছিল। তখন সেখানে ইতান আসে এবং তার বাবাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইভো তখন ইতানকে মারধর করতে শুরু করে। আর এক পর্যায়ে সে ইতানের গলা চেপে ধরেছিল। সে সময় জুন এসে তার নাম ধরে চিৎকার করে ডাকে, আর তখন তাদের চারজনের মধ্যে একটি বড়সড় ফাইট শুরু হয়। জুন তখন লোকটাকে মারতেই নিচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার সেই চিঠির কথা মনে পড়ে, যেখানে বারবার করে লেখা ছিল ডোন্ট কিল এনিওয়ান, অর্থাৎ যা কিছু হয়ে যাক তুমি কাউকে মারবে না। এই কথাটা মনে করে জুন আর তাকে মারে না, কিন্তু সেই লোকটি তখন জুনকে আঘাত করার চেষ্টা করে। আর এমন সময় সেখানে পুলিশের সাইরেন বেজে ওঠে। সেনজিয়াও দৌড়ে দৌড়ে আসছিল, আর পুলিশকে আসতে দেখে ইভো এবং তার সাথে থাকা লোকটি দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর জুন এবং ইতান একে অপরকে জড়িয়ে ধরে। এর পরের দৃশ্যে নিয়ান ঘুম থেকে উঠেই দেখে একটি কমলা রঙের বিড়াল তার চেয়ারে বসে আছে। নিয়ান তৎক্ষণাৎ তার মোবাইল ফোন চেক করে এবং তার বাবার নাম সার্চ করে, কিন্তু সেখানে জুন নামে কেউই ছিল না। আর এরপর নিয়ান সেনের নাম দিয়ে সার্চ করে এবং সেখানে সেনের নাম্বারটা ছিল, অর্থাৎ বর্তমানেও সেন বেঁচে আছে। আর এখন ওরা দুজনেই দুই প্রান্তে, নিয়তি চাইলে তাদের আবার দেখা হবে। আর শেষ দিকে আমরা সেনকে দেখতে পাই, যে একটি পুরনো ক্যাফেতে বসেছিল, আর পাশেই ছিল একটি মেল বক্স। আর সেখান থেকে সেন একটি লেটার পাই, যেটা পাঠিয়েছিল ইতান এবং জুন। তারা সেখানে জানায় সেদিন জুন কাউকে হত্যা করেনি, আর ইতানও কলেজে ভর্তি হয়েছে। ওরা দুজনেই মেওয়ান টাউন ছেড়ে দিয়েছে, যদিও তারা সেন এবং নিয়ানের সাথে দেখা করতে পারেনি, কিন্তু সেন এবং ইতানের কাছে তারা পরিবারের মতো। সেন এবং ইতান এখন আশা করে ভাগ্য তাদের সবাইকেই একদিন না একদিন মিলিয়ে দেবে। আর এই ড্রামাটির মূল এন্ডিং হলো হিস্ট্রি রিরাইট, অর্থাৎ ইতিহাস পুনর্লিখিত হয়েছে, অর্থাৎ সেনের মেমোরি থেকেও সবকিছুই চলে গেছে। তাই তো নিয়ান এবং সেন এখন দুজনে দুই প্রান্তে। আর এখানেই এই ড্রামাটির ইতি টানা হয়। আশা করি ড্রামাটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আর এই পুরো ড্রামাকে তোমরা 10-এ কত দিতে চাও তা অবশ্যই কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।